আমার স্বামী টিটু ঘর জামাই থাকতো আমাদের বাড়িতে, কিন্তু সে ছিল অকর্মা। কোনো কাজ করতে পারত না। কিন্তু তাকে আমি অনেক পছন্দ করতাম, তাই বিয়ে করে ফেলি। আমার মেজ ভাবির সন্তান হতো না, তাই আমার মেজ ভাই সবসময় মনমরা হয়ে থাকত আর ভাবিকে বলতো তোকে ছেড়ে দিয়ে আরও একটা বিয়ে করব। কিন্তু হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম আমার স্বামী টিটু মেজ ভাবির ঘর থেকে বের হচ্ছে। তার কিছুদিন পর ভাবি মহতে যাচ্ছেছ। আমি তা শুনে আমার মাথা ঘুরে গেল। তাহলে কি আমার স্বামী ভাবিকে? তাহলে মূল ঘটনাটা খুলে বলি। মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজ ভাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল দিবারা। মেজ ভাইয়া 4 দিন হলো ঢাকায়। এখন ভাবি একা ঘরে। আমার স্বামী এত রাতে মেজ ভাবির ঘরে কি করতে গিয়েছিল সেটা জানার জন্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখেই দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল দিবারা। তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল। দিবারা এই বাড়ির মেয়ে, তার স্বামী ঘর জামাই। দিবারা জানে কোনো রকম অপরাধ করলে তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিবে ভাইয়েরা। তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না দিবারা। পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী টিটুকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে। তারপরের রাতে দিবারা আর কিছুতেই ঘুমাতে পারে না। তার বিশ্বাস তার মেজ ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধহয় তার স্বামী মেজ ভাবির ঘরে গেছে। কিন্তু ঘরে গিয়ে কি করলো এটা তো আমি দেখি নাই। শুধু দেখতাম মেজ ভাবির ঘরে যেত। কেন যেত দিবারার মনে সন্দেহর সৃষ্টি হল। তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে টিটু দিবারার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামল। এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। রাত এখন কয়টা হবে? 1টা, 2টা। টিটু কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন। দিবারা টিটুর এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয়, সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে। সারাদিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারারাত মরার মতো ঘুমায় দিবারা। কয়বার টিটু তাপ্পড় দিয়েও দিবারার ঘুম ভাঙাতে পারেনি। তাই রাতে যে দিবারা জেগে থাকতে পারে এমন কোনো ভয় তার ছিল না বলা যায়। আর এই সুযোগে মেজ ভাবির ঘরে যেত। কিন্তু কেন যেত তা আমি কিছুই জানতাম না। পরদিন রাতে দিবারা ঘুমায়নি। সে রাতে জেগেছিল তার স্বামী কি করে তা জানতে। তখনই দেখল দিবারার স্বামী বিছানা থেকে ধীরে ধীরে উঠে গেল। ঘর থেকে বের হয়ে মেজ ভাবির ঘরে গেল। কিছুক্ষণ পর মেজ ভাবির ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে। মনে হচ্ছে ভাবির এক অন্যরকম চিৎকার। আমি ভাবতে থাকলাম কি হতে যাচ্ছে এখানে। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম না আসলে ওই ঘরে কি হচ্ছে। টিটু চলে যেতেই বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল দিবারা। সে তার স্বামীকে কত ভালোবাসে। সে কিনা করে সারাদিন তার জন্য, আর সে কিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। দিবারা ভাবল ওই ভাবির ঘরে কেন আমার স্বামী টিটু যায়, এটা আমার যে করে হোক জানতে হবে। পরের 2 রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারল না দিবারা। সারাদিনের কাজের ধকলে এতই ক্লান্ত থাকত যে মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তারপরে যখন মেজো ভাই চলে এলো তখন থেকে দিবারা কিছুটা নিশ্চিন্ত হল। তারও কয়েকদিন পর এক রাতে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে দিবারা। অনেক ধাক্কাধাক্কি করে তাকে উঠালো তার স্বামী টিটু। ঘুম জড়ানো ক্লান্ত কণ্ঠে দিবারা বলল, কি হয়েছে? এত রাইতে ডাকেন কেন? লাইটটা একটু জ্বালাও তো। সারাদিন কাম কইরা কুল পাই না। উনি আছেন তার চিন্তায়। এখন ঘুমান। এই বাড়ির সবচেয়ে অবস্থাপন্ন বলা যায় মেজু ভাই শহীদকে। তার স্ত্রীও অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে। শহীদ মিয়ার বড় চালের আড়তের ব্যবসা। গ্রামের দিকে হলেও শহীদের ঘরটা দেখার মতো। ইট সিমেন্টের দেয়াল আর টিনের দোচালা। তার ডান পাশে 2টো ইটের তৈরি ছাপড়া ঘরে থাকে ছোট ভাই বাদল আর বড় ভাই জলিল। তাদের 2টো ঘরের মুখোমুখি উঠান পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর। এখানেই দিবারা আর টিটুর সংসার। দিবারা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর 3 ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না। শেষমেশ এক ভব ঘুরে ভাদাইমা গোছের এই টিটুকে ঘর জামাই হিসেবে আনে। ভেবেছিল টুকটাক কিছু কাজে তাকে লাগাবে। কিন্তু সে পুরোই অকর্মা। সেই দিনের প্রায় 1 মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হলো। দিবারার ছোট ভাইয়ের 2টা আর বড় ভাইয়ের 3টা সন্তান হলেও
মেজ ভাই বিয়ের 4 বছর পরেও সন্তানের মুখ দেখতে পারেননি। মেজ ভাই আরেকটা বিয়ে করবেন কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। যে স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে, মেজ বউকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। ঠিক এই সময়েই আনন্দ সংবাদটা পেল সবাই। মেজ বৌমা হতে চলেছে। মেজ ভাইয়া আর ভাবির আনন্দ দেখে কে। এই উপলক্ষেই এই উৎসব আয়োজন। দিবারা যখন আনন্দের সাথে টিটুকে এই খবরটা দিল তখন সে সামান্য একটু মুচকি হেসে বলল, ভালোই তো। শুনছিলাম কোনো ফকিরের কাছ থেকে পানি পড়া নিচ্ছে। ফকিরটা কামেল। সেও কি যাবে নাকি সেই ফকিরের কাছে? কোথায় থাকে সে? যেখানেই থাকুক, তুমি যাবে কি না সেটা বলো। দিবারা বলল, আমার দরকার নাই। আমি সবই বুঝি, তুমি ভাবিরে ফকিরের কাছ থেকে পানি পড়া এনে দাও, এটা তোমার বানানো কথা। এটা আমি বিশ্বাস করি না। দিবারা আরো বলল, আমি একদিন তোমার এই রহস্য খুঁজে বের করব। আর যেদিন তুমি ধরা পড়বে সেদিন বুঝতে পারবে তোমার কি অবস্থা হয়। টিটু তখন বলেছিল, তুমি আমারে বিশ্বাস করো না। দিবারা বলল, করি, কিন্তু তুমি তোমার প্রতি আমার বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। যতদিন পর্যন্ত আমি জানতে না পারবো তুমি মেজ ভাবির ঘরে কেন যাও, ততদিন পর্যন্ত তোমার প্রতি আমার আর বিশ্বাস হবে আর হবে না। দিবারা এই কথা বলে ঘুমাতে গেল। তার স্বামী টিটুও তার সাথে শোয়া ছিল, কিন্তু হঠাৎ করেই দেখল তার স্বামী বিছানায় নাই। তখন দিবারা চিন্তা পড়ে গেল, আজও চলে গেল। ভাবির রুম থেকে এক প্রকার চিৎকার আসতে শুরু করল। আমি কিছুই বুঝতে পারলাম না, এটা কিসের চিৎকার। মনে হচ্ছে মেয়েলি কণ্ঠ। প্রায় 1 ঘন্টা পর দিবারা দেখতে ফেল মেজ ভাবির রুম থেকে বের হতে। দিবারার মনে দিন দিন সন্দেহ বাড়তে লাগল। তারপর দিবারা ভাবল, একদিন আমি জানালা দিয়ে দেখব তারা কি করে। দিবারার স্বামী দিন দিন দিবারার প্রতি কমে যাচ্ছে। কিন্তু আজ 2 দিন যাবৎ দিবারার স্বামী মেজ ভাবির রুমে যাচ্ছে না, সেটা লক্ষ্য করল দিবারা। দিবারা তার স্বামী টিটুকে জিজ্ঞেস করল, কই, আজকাল তো তোমায় আর দেখি না ভাবির রুমে যেতে। তার স্বামী টিটু তাকে একটা তাপ্পড় মেয়ে বলল, তোমার বাবার বাড়ি থাকি বলে তুমি কি আমায় যা বলবে তাই মনে করবে? সবকিছুর ভিতর শুধু কি তোমার অধিকার আছে, আমার নেই? এর মধ্যে হঠাৎ খবর আসলো মেজ ভাবি মা হতে চলেছে। দিবারা সেটা শুনে থমকে গেল, কারণ মেজ ভাবির স্বামী মানে আমার মেজ ভাইয়ার তো সমস্যা ছিল। তাহলে কিভাবে সে মা হতে চলল? আমার মাথায় কোনো কাজ করছে না। আমার মনে সন্দেহ হতে লাগলো। দিবারা তার স্বামীকে বলল, আপনি এখন আর দেখি দিবারার রুমে যান না কেন? কখন কি করব সেটা আমার ব্যাপার। যাই হোক, আমি এবার অপেক্ষায় আছি কখন আবার আমার স্বামী তার রুমে যায় সেই প্রতীক্ষায়। এর কিছুদিন পর তার স্বামী টিটু ভাবির রুমে গেল। তারপর আমি জানালা দিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দিবারা এই দৃশ্য দেখে সে বিছানায় শুয়ে কান্না করতে লাগল। ঠিক তখনই আমার স্বামী টিটু আমার রুমে এসে পড়ল আর আমায় বলতে লাগল, আরে শাহানা, লাইট জ্বালাও না, দেখ কি দেই। বিরক্ত হয়েই বিছানা থেকে নেমে লাইট জ্বালালো দিবারা। তারপর চকিতে এসে বসল। টিটু তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে এক জোড়া চুড়ি বের করল। আরেকটু কাছে আসো, পরায়া দেই। চুড়িগুলো দেখেই চিনল দিবারা এগুলো স্বর্ণের। আর এর মালিক যে মেজ ভাবি ছাড়া কেউ না, তাও সে ভালো করে জানে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এগুলা তো মেজ ভাবির। তুমি পাইলা কই? আরে ভয় পাইও না, চুরি করি নাই। মেজ ভাবি আমারে দিচ্ছে। বলো কি? সে কেন দেবে? তোমারে একটা কথা কই। কই কই কইরাও এতদিন কইতে পারি নাই শর্মে। ভাবছিলাম তুমি আমারে ভুল বুঝবা, কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বলো। ভুল বুঝো না বউ। মেজ ভাই এইবার ঢাকায় যাওয়ার পর কয়রাত আমি মেজ ভাবির ঘরে গেছিলাম। টিটু আবার বলল, মেজ ভাই ঢাকা যাওয়ার পরে মেজ ভাবির কয় রাত খুব জ্বর হয়েছিল, কিন্তু তার যত্ন করার মতো কেউ ছিল না। তাই ভাবি কইল, দেখ টিটু, তোরে আমি ভাইয়ের মতোই দেখি। আমার সারাদিন ভালো লাগে, খালি একটু দুর্বলতা থাকে, কিন্তু রাত হইলেই জ্বর বাড়ে। তুই কি রাইতে আইসা আমার মাথায় একটু পানি ঢালতে পারবি? দিবারা অবাক হয়ে বলল, আমারে কইতে পারত। ছোট ভাবি, বড় ভাবি আছে। তোমারে কইল কেন? আমারে সারা দিনে জ্বরের কথা একবারও কইল না। টিটু মুখটাকে মলিন করে বলল, দেখলা, সব আমার কপালের দোষ।
আমি জানতাম তুমি আমারে সন্দেহ করবা। আমি কি আর মাইনষে বিশ্বাস পাওয়ার যোগ্য? দিবারা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, না গো, আমি ওইটা বলি নাই। আমি তোমারে বিশ্বাস করুম না তো কারে করুম কও? তুমি ছাড়া আমার আর কেরা আছে? তুমি আমারে ঠকাই বা ফিরিসতা আয়সা কইলেও বিশ্বাস করুম না। এই না হইলে আমার বউ। শুনো, ভাবিরে কইলাম দিবারারে পাঠায় দিবনে। ভাবি কইল, আহা, বেচারি সংসারটার লাইগা কাজ কইরা সারাদিন মরতাছে, তারে আবার রাইতে ত্যাক্ত করা কেন? দিবারা জানে যে আমি তোমারে ভাই মানি। তুমিই আইসো, দিবারা কিছুই মনে করবে না জানলেও। ওর মন এত নষ্ট না। তবুও আমি তোমারে কিছু কই নাই ডরে। তাছাড়া বুঝি তো পরের বাড়িতে থাকি, বেশি তর্ক মানায় না। এই জন্যই আমি তোমার ভাবির রুমে গেলাম চুপি চুপি। কারণ রাতে তোমার ভাবির মাথায় পানি না দিলে কি তখন জ্বর ছাড়ত? আমি যদি ভাবির পাশে না থাকতাম আর মাথায় পানি না দিতাম তাহলে জ্বরে মইরা যাইত। এতদিনে ভাবিকে কবরস্থানে রেখে আসতে হতো। দিবারা তখন বলল, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। টিটু বলল, কি কথা তোমার মাথায় ঢুকছে না আমারে বলো। দিবারা তখন বলল, আমার মেজু ভাইয়ের সমস্যা ছিল, কিন্তু সে কিভাবে মা হতে চলেছে। আর ভাবির ঘর থেকে কিসের আওয়াজ আসত। টিটু তখন বলল, তুমি দেখি আবার আমাকে সন্দেহ করতেছ। এই সন্দেহটা তোমাকে দূর করে দেই। তোমার মেজো ভাবি একদিন আমায় বলল, আমার সংসারটা মনে হয় টিকবে না। আমি বলেছিলাম, কেন টিকবে না? কারণ আমার কোনো সন্তান নেই। তাই স্বামী আরেকটা বিয়ে করতে পারে বলে আমায় বলল। আর তখনই আমি বলেছিলাম, তোমার ভাবিকে শোনো, তুমি কিছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতাছি। আমি তখন এক ফকির বাবার কাছে গেলাম। ভাবির সমস্যাগুলো খুলে বললাম। ফকির বাবা বলল, আমি তোমায় এক গ্লাস পানি পড়া দিব। সেটা 2-3 ফুটা করে সপ্তাহখানে খেতে হবে। তাও নিজ হাতে খেলে হবে না, তার স্বামী তাকে কাওয়াই দিতে হবে। তখন তো বড় ভাই বাড়িতে ছিল না। আমি কোনো উপায় না পেয়ে এক গ্লাস পানি পড়া নিয়ে আসলাম। আর এই ফকির বাবার পানি পড়া খেয়ে আল্লাহর রহমতে সে সন্তান লাভ করেছে, বুঝলে এবার দিবারা। আর তোমার ভাবির ঘর থেকে যে শব্দ আসতো সেটা ছিল এলইডির শব্দ। তুমি তো শুধু শুধু আমায় সন্দেহ করতে। দিবারার চোখ ভিজে উঠে। আহা, তার এই স্বামীকে আর ভাবিকেই নাকি সে ভুল বুঝেছে। কি বাজে চিন্তাই না করেছে সেই রাতে তার স্বামীকে ভাবির ঘর থেকে বের হতে দেখে। সে সিদ্ধান্ত নেয় তার সহজ সরল এই স্বামীকে আর কোনোদিন সন্দেহ করবে না সে। টিটু বলল, আমি সেবা যত্ন করাতেই তো ভাবি সুস্থ হইয়া গেল। তাই তো খুশি হইয়া দিল এই চুড়ি জোড়া, কইল দিবারারে দিও। তবে দিনের বেলা এটা পইর না, সাহানা। বুঝি তো পরের ঘরে থাকি, 5 লোকে 5 কথা কইব। দিবারা তখন কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অযথা সন্দেহ করেছি, আসলে তুমি নিষ্পাপ। দিবারা বলল, তুমি মেজ ভাবির ঘরে গিয়ে মেজ ভাবিকে মায়ের মতো যত্ন করে সুস্থ করে তুলেছে, এরকম স্বামী এখনকার যুগে পাওয়া বড় কঠিন। দিবারা বলল, আমায় ক্ষমা করে দিও তুমি। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। টিটু তখন হেসে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।